আসসালামু আলাইকুম। হ্যালো ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল জেটিসি লার্নিং একাডেমি। আজকে আপনাদের মাঝে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সকলকেই টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ বলতে আমরা কি বুঝি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে সাধারণত পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে আমি বড় করে একটি উদাহরণ দিয়েছি। এই উদাহরণের মাধ্যমে পার্টস অফ স্পিচ শুরুতেই বোঝা যাবে বা বুঝতে সহজ হবে। যেমন আরাফাত গোজ টু স্কুল অন ফুট সো ফাস্ট। এখানে আরাফাত প্রতিদিন স্কুলে যায় পায়ে হেঁটে দ্রুত বেগে, অর্থাৎ হাঁটে সে দ্রুত গতিতে। টু মেইনটেইন হিজ হেলথ, তার স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, বিকজ হি নোস, সে জানে, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এটা মূলত দেখানো হয়েছে এখানে যাতে আপনি প্রথমেই এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনার ধারণা হয়ে যায়। যেমন এখানে আরাফাত, এটা হচ্ছে একটি ব্যক্তির নাম, এটা হচ্ছে নাউন। গোস, গো হচ্ছে যাওয়া, এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। টু, এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন। এটা হচ্ছে অন ফুট, পায়ে হেঁটে যায়। সে কিভাবে যায়? পায়ে হেঁটে। সো ফাস্ট, খুব দ্রুত গতিতে। এই সো ফাস্ট এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সে দ্রুত গতিতে যায়। যাওয়ার এটা ভার্বের দুর্গুণ প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর হচ্ছে টুটা, এখানে টু মেইনটেইন হিজ হেলথ, তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য। টু হচ্ছে এখানে প্রিপোজিশন। এরপর হচ্ছে বিকজ, এখানে কনজাংশন, বিকজ দ্বারা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে সংযুক্ত করা হয়েছে, এই জন্য এখানে বিকজটা কনজাংশন হিসেবে কাজ করেছে। আর ওয়াকিং, এই ওয়াকিংটা যেহেতু ভার্বের সাথে আইনটি যোগ, এটা নাউন হয়ে গিয়েছে, এটাও একটা নাউন। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই গুডটা এখানে হচ্ছে আমাদের দুর্গুণ প্রকাশ করা হয়েছে। এই গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে শুধু ইন্টারজেকশন বাদে পার্টস অফ স্পিচে আমরা জানি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। শুধু ইন্টারজেকশনটা এখানে দেখানো হয়নি, বাকি সবগুলোই এখানে এই একটি সেন্টেন্সের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে। পরবর্তী স্লাইডে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ। পার্টস অফ স্পিচ সর্বমোট ৮টি বা ৮ প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা জায়গার বা ধারণার নামকে প্রকাশ করা হয়ে থাকে। যেমন রহিম, করিম, সালাম, জব্বর, আরাফাত, এগুলো সবই হচ্ছে নাম, ব্যক্তিবাচক। এরপর হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। যেমন হি, শি, দে, দেম, হার, এগুলো সবই হচ্ছে প্রোনাউন, নামের পরিবর্তে ব্যবহৃত হবে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ যখন প্রকাশ করা হবে যার মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে ভার্ব, কোনো কার্য সম্পাদন হওয়া বা কোনো কাজ ঘটা বা হওয়ার যেটির মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে আমরা ভার্ব হিসেবে আখ্যায়িত করে থাকি বা ভার্ব বলা হয়ে থাকে। অ্যাডভার্ব, ভার্বের দোষগুণ যখন ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্বকে ডিসক্রাইব করে বা মডিফাই করে বা ভার্বের দোষগুণ প্রকাশ করা হয়, তখন সেটাকে আমাদের অ্যাডভার্ব বলা হয়ে থাকে, অর্থাৎ যেটির মাধ্যমে ভার্বের দোষগুণ প্রকাশ করা হবে। প্রিপোজিশন, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে বা বাক্য গঠনে সহযোগিতা করে বা বাক্য গঠন করে থাকে। যেমন টু, অ্যাট, অন, ইন, এগুলো হচ্ছে সব ওভার, বিটুইন, ফর,
এগুলো সবই হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ প্রি হচ্ছে পূর্বে আর পজিশন হচ্ছে অবস্থান। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এটা সেন্টেন্সকে সম্পূর্ণরূপে ভাব প্রকাশে বা গঠন করতে সহযোগিতা করে। কনজাংশন, যখন দুটি ক্লজ বা ফ্রেজ বা ওয়ার্ডকে যেটার মাধ্যমে সংযুক্ত করা হয় সেটা হচ্ছে কনজাংশন। এটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে যখন আকস্মিকভাবে মনের ভাব প্রকাশ করা হবে, সেটা হচ্ছে পজিটিভ অর্থে, হয় পজিটিভ অর্থে না হয় নেগেটিভ অর্থে। অর্থাৎ যখন কোনো ভালো সংবাদ বয়ে আনবে বা কোনো দুঃসংবাদ বয়ে আনবে, তখন সেটিকে আমাদের ইন্টারজেকশন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এখন আমরা নাউন সম্পর্কে বিস্তারিত জানব। নাউন কাকে বলে? যে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দুষ্গুণ ইত্যাদির নামকেই নাউন বলা হয়। সংক্ষেপে যদি বলা হয়, যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়ে থাকে। যেমন জারিন, সারা, তুয়া, গার্ল, ঢাকা, বুক, টিচার, ওয়াটার, অনেস্টি, হ্যাপিনেস, ফ্যামিলি, স্লিপ, ডেট, আর্মি, নেভি, এয়ারফোর্স, টিম সবই হচ্ছে নাউন। এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে আরো, জারিন ইজ এ প্রিটি গার্ল। এখানে জারিনটা হচ্ছে নাউন। দ্য সান শাইন্স ইন ডে টাইম। এখানে দ্য সান, সূর্যটা হচ্ছে নাউন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এডুকেশন, এখানে এডুকেশনটা হচ্ছে নাউন। পোভার্টি ইজ এ কার্স। দারিদ্রতা একটি অভিশাপ। পোভার্টিটা এখানে নাউন। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। নাউনকে সাধারণত 5 ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। যেমন প্রপার নাউন, এটা সাধারণত কোনো ব্যক্তির সরাসরি নাম প্রকাশ করা হয়ে থাকে। যেমন রহিম, করিম, ঢাকা, রাজশাহী, এরফ। এরপর হচ্ছে কমন নাউন, অর্থাৎ জাতিবাচক নাম। পিপুল, বয়, গার্ল, মাদার, ফাদার, বেবি, চাইল্ড এগুলো হচ্ছে জনগণ বা পিপুল এর সমষ্টিগত নাম। যেমন বয় বললে পৃথিবীর সকল বয়, গার্ল বলতে পৃথিবীর সকল গার্ল, মাদার পৃথিবীর সকল মা, ফাদার সকল বাবা। এই জন্য এটা কমন নাউন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এরপরে হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিগত ভাবে যেটা নাম প্রকাশ করে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ক্লাস, আর্মি ক্লাসের সকল স্টুডেন্ট। আর্মি, আর্মি একটা ডিফেন্স বা বাহিনী, এই বাহিনীর সকল সদস্য মিলে আর্মি। সমষ্টিগত এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ কালেক্টিভ, এটা হচ্ছে কালেকটিভ নাউন। গ্যাং, টিম, ফ্যামিলি, কমিটি, অডিয়েন্স, কাউন্সিল, পাবলিক, নেভি, ক্যাবিনেট, গ্রুপ, কোম্পানি, সোসাইটি, সিনেট, ফ্যাকাল্টি, বোর্ড এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচক নাম, যেগুলো হচ্ছে কোয়ালিটি পজেস করে, অর্থাৎ গুণকে প্রকাশ করা হয়। যেমন অনেস্টি সততা, বিউটি সৌন্দর্য, ব্রেভারি, উইজডম প্রজ্ঞা বা জ্ঞান, হিরোইজম, স্টুপিডিটি, ডার্কনেস, কাইন্ডনেস, গুডনেস, ব্রাইটনেস এগুলো হচ্ছে গুণবাচক নাম। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল বা বস্তুবাচক নাম। যেমন আয়রন, স্টিল, কপার, গোল্ড, সিলভার, মিল্ক, ওয়াটার, টি, সুগার এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাম। এখন আমরা প্রোনাউন সম্পর্কে জানব। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। ভেরি সিম্পল, অর্থাৎ নাউন, প্রোনাউনটা হচ্ছে নাউনকে প্রতিস্থাপন করে। অর্থাৎ যেমন যদি বলা হয় জারিন গোজ টু স্কুল ডেইলি, জারিন প্রতিদিন স্কুলে যায়। শি ইজ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট, অর্থাৎ এই যে শি ব্যবহার হলো, এই শিটা জারিনের কথাটাই বলা হয়েছে। অর্থাৎ জারিন প্রতিদিন স্কুলে যায় এবং জারিন একজন ভালো স্টুডেন্ট বা মেধাবী স্টুডেন্ট। এই যে শি দ্বারা প্রকাশ করা হয়েছে, এই শিটাই হচ্ছে এখানে প্রোনাউন। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে
অর্থাৎ যদি আই হয়, আমার পরিবর্তে এখানে আয়ের পসেসিভ মি ব্যবহৃত হয়ে থাকে। সি, যখন নামের পরিবর্তে সি ব্যবহার হবে, সি বা হি, সির পসেসিভ ফর্ম হচ্ছে হার, হির পসেসিভ ফর্ম হচ্ছে হিম। দে, তারা, এরপরে হচ্ছে দেম পসেসিভ ফর্ম। এগুলো সবই হচ্ছে প্রনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে, অর্থাৎ একজন ব্যক্তির নামের পরিবর্তে তার সম্পর্কে যখন দ্বিতীয়বার কোনো কিছু বোঝানো হবে, তখন সেটাকে নাম প্রকাশ না করে হি বা সি দ্বারা এখানে প্রকাশ করা হয়। যদি বহুবচন হয় তাহলে দে দ্বারা প্রকাশ করা হয়। এগুলি হচ্ছে আমাদের প্রনাউন। ধন্যবাদ। এখন আমরা কাইন্ডস অফ প্রনাউন বা প্রনাউনের প্রকারভেদ সম্পর্কে জানব। খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে কোশ্চেন চলে আসে। যেমন কোনটি কোন প্রনাউন, এটা খুবই ভালো করে বুঝতে হবে। যদি সরাসরি আই, ইউ, হি, সি, উই, দে এরূপ থাকে, তখন সেটা পার্সোনাল প্রনাউন হিসেবে গণ্য হবে। এরপর হচ্ছে পসেসিভ প্রনাউন, যেমন হিজ, হার, সি এর পরিবর্তে হার, হি এর পরিবর্তে হিজ। এরপরে হচ্ছে ইটস, মাইন, ইউরস, আওয়ার্স। এগুলো যখন চাওয়া হবে, তখন সেটা হচ্ছে পসেসিভ প্রনাউন হিসেবে গণ্য হবে। রিফ্লেক্সিভ প্রনাউন, এটা খুবই সহজ। যখন কোনো বাক্যে মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইউরসেলফ, ইটসেলফ, ইউরসেলফস, আওয়ারসেলফস, দেমসেলফস এগুলো যখন থাকবে, তখন সেটা রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে গণ্য হবে। এরপর হচ্ছে ইনডিফিনিট প্রনাউন, এনিথিং, সাম, সামওয়ান, সামবডি, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, নোবডি, নান, ওয়ান, সেভারাল, সাম, ফিউ, মেনি, ইজ এগুলো যখন থাকবে, তখন সেটা ইনডিফিনিট প্রনাউন হিসেবে গণ্য হবে। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, দিস, দ্যাট, দোস, দিস, ইট, শাস এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এরপর হচ্ছে রিলেটিভ প্রনাউন, যেমন হু, হুম, হুয়ের, হুয়েন, হুয়েভার, হুইসেভার, হুমএভার এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন বোঝাই যায় যে যেটা দ্বারা কোশ্চেন একটা বাক্য যখন শুধু এখানে হু, হুইস, হোয়াট, হুম থাকলেই হবে না, সেখানে একটা সেন্টেন্সে ইন্টারোগেটিভ চিহ্ন থাকতে হবে এবং বাক্যে প্রশ্ন করা হবে, তখন সেটি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন। হু থাকবে, সাথে সেই বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে হবে। হুইচ থাকবে, হোয়াট থাকবে, হুম থাকবে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে হবে, তখন সেটা ইন্টারোগেটিভ প্রনাউন হবে। এরপর হচ্ছে, আর যদি সেরকম না থাকে, শুধু হু দ্বারা যুক্ত থাকে, হুম দ্বারা যুক্ত থাকে, হুয়ের দ্বারা যুক্ত থাকে, তখন সেটা রিলেটিভ প্রনাউন হবে। যদি কোশ্চেন সেন্টেন্স হয়, আবার বললাম, তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন হবে। পুরো সেন্টেন্সটা কোশ্চেন বা প্রশ্নবোধক বাক্য থাকতে হবে। এরপর হচ্ছে রিসিপ্রোকাল, ইচ আদার, ওয়ান আনাদার এগুলো হচ্ছে আমাদের রিসিপ্রোকাল প্রনাউন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানব। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে বা নাম বিশেষণ বলা হয়ে থাকে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, শিলা ইজ এ বিউটিফুল গার্ল। শিলা হচ্ছে এক সুন্দর বালিকা বা সুন্দর মেয়ে। এখানে এই যে বিউটিফুল, সে সুন্দর, এটাই হচ্ছে শিলার দোষ বা গুণকে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ শিলা সুন্দর, এটা হচ্ছে তার গুণ বোঝাচ্ছে। এটা নাউনের, অর্থাৎ শিলার গুণ বোঝানো হয়েছে। হি হ্যাজ 3 রেড পেন, অর্থাৎ শিলা হ্যাজ 3 রেড পেন। এখানে শিলার 3টি লাল কলম রয়েছে। কয়টি, অর্থাৎ সংখ্যা বোঝানো হয়েছে। এখানে 3, এটা হচ্ছে সংখ্যা বা পরিমাণ উল্লেখ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এই 3টা এখানে অ্যাডজেক্টিভ। সারা ইজ ইল, সারা অসুস্থ। সারার বর্তমান কন্ডিশন, হেলথ কন্ডিশন কেমন? অসুস্থ সে।
অর্থাৎ ভালো নয়, খারাপ অবস্থা বোঝানো হয়েছে। ইল এটাই হচ্ছে এখানে সে অসুস্থ বা তার এখানে শারীরিক কন্ডিশন বা বোঝানো হয়েছে। এটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা ভার্ব বা ক্রিয়া সম্পর্কে জানব, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা কর্ম সম্পাদন করা বা হওয়া বোঝায়, তখন তাকে আমরা ভার্ব হিসেবে আখ্যায়িত করি বা ভার্ব বলা হয়ে থাকে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভ, এগুলো সবই হচ্ছে এক একটি ভার্ব। এগুলো মূলত মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মূল ভার্বের বাইরে আমাদের টু বি ভার্ব ব্যবহার হয়ে থাকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরপরে হচ্ছে শ্যাল বি, উইল বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সবই হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানবো। অ্যাডভার্ব বলতে কি বুঝি, অর্থাৎ ভার্বের দুষ্গুণ যেটির মাধ্যমে প্রকাশ করা হবে সেটি হচ্ছে অ্যাডভার্ব। এটি অ্যাডভার্ব যে সকল কোশ্চেন্সের বা প্রশ্নের উত্তর দিয়ে থাকে সেটি হচ্ছে কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে, কি পরিমাণে, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে হচ্ছে অ্যাডভার্ব। উদাহরণ হিসেবে দেখানো যায়, দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। মেয়েটি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। ইংরেজিতে কথা বলতে পারে, সেটা কিরকম? অনর্গল, অর্থাৎ ফ্লুয়েন্টলি। এই ফ্লুয়েন্টলিটাই এখানে হচ্ছে অ্যাডভার্ব। এরপরে দ্য টি ইজ ভেরি হট, চা গরম। কেমন গরম? ভেরি, অর্থাৎ অতিরিক্ত গরম। এই ভেরিটাই হচ্ছে এখানে অ্যাডভার্ব। এরপর হচ্ছে দ্য বয় ইজ রানিং সো ফাস্ট, বালকটি খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে। এখানে দ্য বয় ইজ রানিং, বালকটি দৌড়াচ্ছে। কিরকম দৌড়াচ্ছে? সো ফাস্ট, অর্থাৎ দ্রুত গতিতে, খুব স্পিডে সে দৌড়াচ্ছে। তাহলে এখানে সো ফাস্টটাই হচ্ছে এখানে অ্যাডভার্ব। আশা করছি অ্যাডভার্ব সম্পর্কে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আমরা প্রিপোজিশন সম্পর্কে জানব। প্রি হচ্ছে পূর্বে আর পজিশন হচ্ছে অবস্থান, অর্থাৎ যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, তাদেরকেই হচ্ছে প্রিপোজিশন বলা হয়ে থাকে। সাধারণত সকলে জানি অন, অ্যাট, ইন, আন্ডার, বিটুইন, ফর, অ্যাবাভ, টুয়ার্ডস, উইথ, এগুলো সবই হচ্ছে প্রিপোজিশন। এখানে সেন্টেন্সে প্রিপোজিশনের ব্যবহার দেখানো হয়েছে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর রাখা আছে। উই স্যাট আন্ডার দ্য ট্রি, আমরা গাছের নিচে বসেছিলাম। এরপর হচ্ছে আরাফাত লিভস ইন ঢাকা, আরাফাত ঢাকা বসবাস করে। এরপর হচ্ছে আরাফ ইজ লুকিং ফর এ গুড জব, আরাফাত একটি ভালো চাকরি খুঁজতেছে। লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। যেখানে লুক অ্যাট দ্য স্কাই অ্যাট হচ্ছে এখানে প্রিপোজিশন। আরাফাত ইজ লুকিং ফর এ গুড জব, এখানে ফর হচ্ছে প্রিপোজিশন। আলিফ লিভস ইন ঢাকা, ইনটা হচ্ছে প্রিপোজিশন। উই স্যাট আন্ডার দ্য ট্রি, আমরা গাছের নিচে বসেছিলাম, আন্ডার এখানে প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর আছে, এখানে এই যে অনটা হচ্ছে প্রিপোজিশন। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা কনজাংশন সম্পর্কে জানব। কনজাংশন একটি পার্টস অফ স্পিচ যা সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ একটি সেন্টেন্স পরিপূর্ণভাবে গঠনে যখন একাধিক ক্লজকে সংযুক্ত করা হয় যেটির মাধ্যমে, সেটাই হচ্ছে আমাদের কনজাংশন। কনজাংশনের মধ্যে রয়েছে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, আনলেস, সিন্স, দো, অলদো, এগুলো সবই হচ্ছে আমাদের কনজাংশন।
উদাহরণের মাধ্যমে এটা বুঝতে আরো সহজ হবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। অর্থাৎ দ্যাট দ্বারা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে সংযুক্ত করা হয়েছে এবং সংযুক্ত করে সম্পূর্ণ একটি সেন্টেন্স বা বাক্য গঠনের সহযোগিতা করেছে। হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে শি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। আই ট্রাস্ট হিম, আমি তাকে বিশ্বাস করি। বিকজ, কারণ, হি ইজ অনেস্ট। এই বিকজ দ্বারা আগের ক্লজ, আগের যেটা ক্লজ বলি সেটা কিন্তু একটা পরিপূর্ণ ওয়ার্ড সেন্টেন্স, অর্থাৎ দুটি সেন্টেন্সকে বা দুটি ক্লজকে এখানে যুক্ত করেছে বিকজ দ্বারা। আই ট্রাস্ট হিম, আমি তাকে বিশ্বাস করি, এটা কিন্তু একটা পরিপূর্ণ একটা সেন্টেন্স। হি ইজ অনেস্ট, সে সৎ, এটাও একটি পরিপূর্ণ সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে যখন এই বিকজ দ্বারা সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ সংযুক্ত করে একটা সম্পূর্ণ পরিপূর্ণ মনোভাব প্রকাশ করে এরকম একটা সেন্টেন্স গঠনে এই বিকজ সহযোগিতা করেছে। এই জন্য এই বিকজটা এখানে কনজাংশন। এরূপ আরও এখানে অসংখ্য উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ইট ইজ এ লং টাইম সিন্স আই স ইউ লাস্ট। ইট ইজ এ লং টাইম, এটা অনেকদিন আগের কথা, অনেকদিন হয়ে গিয়েছে। সিন্স আই স ইউ লাস্ট, আমি সর্বশেষ আপনাকে দেখেছি। এই সিন্স দ্বারা দুইটা ক্লজকে এখানে সংযুক্ত করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো ইন্টারজেকশন বলতে কি বুঝি। ইন্টারজেকশন একটি পার্ট অফ স্পিচ যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলায় জিতে গিয়েছি। এটা একটা আনন্দের উদ্ভাসিত, অর্থাৎ আনন্দে উচ্ছ্বলিত এরূপ যখন ভাবার্থ প্রকাশ করা হবে তখন সেটাই হচ্ছে ইন্টারজেকশন। এটাকে ইন্টারজেকশন হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে ইন্টারজেকশন একটা চিহ্ন থাকবে। এরপর হচ্ছে অ্যালাস, রহিমস ফাদার হ্যাজ নো মোর টুডে, রহিমের পিতা আর জীবিত নেই। এরপর হচ্ছে ও আই ফরগেট দ্য অ্যান্সার, আমি এখানে যে আমার ব্রেনে কাজ করতেছে না, অর্থাৎ আমি আনসারটা ভুলে গিয়েছি। ও নো আই মিসড দ্য শিডিউল ট্রেন, বা আই মিসড দ্য শিডিউল অফ দ্য ক্লাস, অর্থাৎ ক্লাস শিডিউলটা আমি ভুলে গিয়েছি বা আমি ট্রেনের শিডিউলটা ভুলে গিয়েছি। এটা হচ্ছে দুঃখ প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে। অ্যালাস হার ফাদার ডাইড ইয়েস্টারডে, হায় তার পিতা গতকালকে মারা গিয়েছে। এটা দুঃখ প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে। এখানে অ্যালাস দ্বারা, অর্থাৎ অ্যালাস দ্বারা একটা দুঃসংবাদ বয়ে এনেছে এবং সেই একটা দুঃসংবাদ বা খারাপ ভাবের উদ্রেক ঘটিয়েছে। এটি হচ্ছে আমাদের ইন্টারজেকশন বা পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে ইন্টারজেকশন একটি গুরুত্বপূর্ণ ধাপ। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।